শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি, জামায়াত সহ নিবন্ধিত অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল অংশ নেয়। বিএনপি জামায়াতের বাইরের দলগুলি শক্তিতে না হলেও সংখ্যায় ছিল অনেক। ১৯৯৮ সালের ৪ দলীয় জোট থেকে শুরু করে ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত ২০ দলীয় জোটে বিএনপি ও জামায়াতের ঐক্য অটুট ছিল। ২০১৮ সালের নির্বাচনের পর বিএনপি ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে ২০ দলীয় জোট ভেঙে দিয়ে জামায়াতের সঙ্গ ত্যাগ করে। দূরত্ব তৈরি হলেও তারা পরেও বিভিন্ন সময় অভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে। তবে ২০ দলীয় জোট ভাঙার সময় বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের জন্য ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট নামে দুটি জোট গঠিত হয়। এর বাইরে গণতন্ত্র মঞ্চ এবং এলডিপি ও গণফোরামের মোস্তফা মহসিন সুব্রতের অংশ বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। গণ অধিকার পরিষদও আলাদাভাবে আন্দোলন করেছে। ১২ দলীয় জোটে জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, এনডিপি, জাগপা, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, মুসলিম লীগ, পিপলস পার্টি, বিএলডিপি ও সাম্যবাদী দল ছিল। জোট ছেড়ে ২০২৪ সালের একতরফা আমিডামি নির্বাচনে অংশ নেয় বাংলাদেশ কল্যাণ পার্টি। বিগত নির্বাচনের আগে লেবার পার্টি ও জাগপা জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেয়। অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোটে এনপিপি, জাগপা, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ, মুসলিম লীগ, জনদল, প্রগতিশীল গণতান্ত্রিক দল, ন্যাশনাল আওয়ামী পার্টি, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ও প্রভৃতি নাম সর্বস্ব দল ছিল। গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি সরকার দলগুলোকে ১৫টি আসন ছেড়ে দেয়। এর মধ্যে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ৫টি দলের জন্য ছিল ৮টি আসন। দলগুলো হচ্ছে গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে একটি করে ৪টি এবং জমিয়তে উলামা ইসলামকে ৪টি আসনে ছাড় দেওয়া হয়। এর মধ্যে জুনায়েদ সাকি, নুরুল হক নূর ও আন্দালিব রহমান পার্থ বিজয়ী হন। সাকি ও নুরু প্রতিমন্ত্রী এবং পার্থ আইন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং জমিয়তের ৪ প্রার্থী সবাই হেরেছেন। বাকি ৭টি আসনে কয়েকটি শরিক দলের নেতা নিজ নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এদের মধ্যে বিলুপ্ত ২ দল বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম ও এনডিএম এর ববি হাজ্জাজ নির্বাচিত হন। বিএনপিতে যোগ নির্বাচনে হেরে যাওয়া রাশেদ খানকে গত রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১২ দলীয় জোটের বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেও নির্বাচনে বিজয়ী হতে পারেন। সমমনা জোটের এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েও নির্বাচনে বিজয়ী হতে পারেননি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক অ্যাডভোকেট সুব্রত রায়চৌধুরীর গণফোরামের কাউকে বিএনপি আসন ছাড়েনি। সরকারেও কোনো পদ পাননি দলটির কোনো নেতা। বিএনপির দীর্ঘদিনের সঙ্গী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের এলডিপি কাঙ্ক্ষিত আসন না পেয়ে বিএনপি জোট থেকে বেরিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটভুক্ত হয়। তবে দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এর আগেই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি। প্রধানমন্ত্রী সোমবারে নৈশভোজে দাওয়াত পেয়েও মিত্রদের মধ্যে অংশ নেয়নি বিএনপির দীর্ঘদিনের মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির প্রচার সম্পাদক ইমরানুল বারীর সিরাজি বলেন, আমরা বিএনপির প্রধান শরিক ছিলাম। দলটির ক্ষমতায় আসার পর আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। এখন শুধু খাওয়ার জন্য গিয়ে লাভ কি? অন্যদিকে গণতন্ত্র মঞ্চভুক্ত আসমা আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিও বৈঠকে অংশ নেয়নি। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েই যাইনি, তবে কেন যাইনি সে বিষয়ে আমরা বিএনপিকে চিঠি দিয়েছি। যুগপৎ আন্দোলনে বিএনপির অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের অন্যতম দল নাগরিক ঐক্যের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি প্রতিশ্রুত বগুড়া ২ আসন ছাড়েনি। এ নিয়ে নির্বাচনের সময় তিক্ততাও তৈরি হয়। তবে মান্না সোমবারে বৈঠকে ছিলেন। বৈঠকে শরিক দলগুলোকে সোমবারে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য, বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণপত্র মুখ্য সচিবের কার্যালয় থেকে পাঠানো হলেও পরে গুলশানে বিএনপির কার্যালয়ে একজন কর্মকর্তা টেলিফোনে যোগাযোগ করেন। তার মতে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের প্রক্রিয়া রাজনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। আলোচনায় সরকার গঠনের পর বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে। কয়েকজন নেতা বলেন, সরকারে আসার পর বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা তেমন দৃশ্যমান নয়। একই সঙ্গে গত ৫ মাসে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিএনপি সমালোচনার মুখে পড়েছে বলেও মত দেন তারা। বৈঠকে একজন নেতা বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন, স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ সহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিক দলগুলোর অংশগ্রহণ ছিল না। এতে বিএনপি একলাচলো নীতি অনুসরণ করছে এমন ধারণা তৈরি হয়েছে। এতে শরিকদের মধ্যে দূরত্ব ও অনিশ্চয়তা বাড়ছে। বৈঠকের শেষ দিকে পরিবেশ কিছুটা হালকা করতে একজন নেতা রসিকতার সুরে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর এই নৈশভোজ কি ফেয়ারওয়েল ডিনার? জবাবে প্রধানমন্ত্রী হাস্যরসের সঙ্গে বলেন, না, এটি ওয়েলকাম ডিনার। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করা সম্ভব হয়নি। তবে সরকার জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষি ঋণ, পরিবার কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতা ও খেলোয়াড়দের ভাতা, খাল পুনর্খনন সহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটের কথা উল্লেখ করে বলেন, সরকার একটি ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে এবং ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে শরিক দলগুলোর সঙ্গে আরও নিয়মিত মতবিনিময় এবং আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান নৈশভোজে অংশ নেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।